দর্শক, আজ যে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছি, প্রতিবেদনটি হচ্ছে বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ। শেখ হাসিনা সরকারের পতন ঘটে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলী শপথ গ্রহণ করেছে। তার প্রধান হয়েছেন মোহাম্মদ ইউনূস, শিক্ষিত, পরিমার্জিত এবং বিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। কিন্তু এই বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে কিছু আলাপ আলোচনা, কিছু পরিমণ্ডল আলোচনা করার চেষ্টা করছি। সেখানে যে কোটা আন্দোলন, মুক্তিযুদ্ধে যে সমস্ত পরিবার অংশগ্রহণ করেছিল, তাদের পরিবারের থেকে 30% সংরক্ষণের প্রতিবাদে কিন্তু এই ছাত্র আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন। কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে, হয়তো হাসিনা সরকার এখানে কিছুটা খামতি থেকে গেছে বলে মনে হয়, যে 1971 সালের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের কোটা আজ পর্যন্ত যারা রয়েছে, সেই মুক্তিযুদ্ধের পরিবার বা তার পরবর্তী প্রজন্ম কেন সে সুবিধা পাবে? দেশটা তো গোটা বাংলাদেশের আপামর সাধারণ মানুষের। তো সেই সংগ্রামী আন্দোলনটা সংগঠিত, কিন্তু এটাও নিশ্চিত যে কোটা বিরোধী আন্দোলনে একটা বহিরঙ্গ বা বহিঃপ্রকাশ ঘটার পরে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং নতুন এক ভাবনা তৈরি হয়, নতুন এক অন্তর্বর্তী সরকার আসে। তাদের ভাবনা চিন্তা অবশ্যই দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে এই বিশ্বাস রাখি। কিন্তু কোটা বিরোধী আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে, হাসিনা সরকারের পতনের পরে সমস্ত রোষ, ক্ষোভ গিয়ে পড়ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে। কিন্তু কেন, কি কারণে আজকে তারা সমাজ মাধ্যমে বা বিভিন্ন নিউজ, প্রত্যেকটা জায়গা থেকে যে খবর আমরা পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার নেমে আসছে। এর কারণ কি? আন্দোলনের ব্যাপ্তি তো এটা ছিল না। আজকে সারা বিশ্ব দেখছে যে কোটা বিরোধী আন্দোলন, সংস্কার বিরোধী একটা আন্দোলনকে করতে গিয়ে সমগ্র রোষ বা ক্ষোভ প্রকাশিত হচ্ছে সম্পূর্ণভাবে সংখ্যালঘু হিন্দু সমাজের উপরে। এবং তথাকথিত যারা শাসক দল ছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের যে নেতা নেত্রী আছে, হয় তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বা পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং হিন্দু সমাজের উপর এসছে এক অকথ্য নির্যাতন। কিন্তু অনেক ছাত্র, যারা আন্দোলনকারী ছাত্র ছিলেন, তাদের কমেন্ট দেখলাম যে সেখানে কোনোভাবেই তারা প্রকাশ করেনি যে না, এই আন্দোলন তো তারা চায়নি। এভাবে আন্দোলনটা একটা সম্প্রদায়ের উপরে ক্ষোভ, রোষ পৌঁছে যাবে, এটা তো তারা মনে করেনি। আবারও একটা বিষয় খুব বলার প্রয়োজনীয়তা রয়েছে, যে 1971 সালে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পায়, সেই বাংলাদেশে যদি কিছু ভুল করে থাকে শেখ হাসিনা করেছে। কিন্তু যাকে আপনারা জাতির জনক মনে করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার মূর্তি ভেঙে ফেলা, এমনকি মূর্তিতে প্রস্রাবও পর্যন্ত করা হয়েছে। এটা কোথায়? এই বিশ্ব ছড়িয়ে যে ছবিটা ছড়িয়ে পড়ছে, যে ভিডিওটা ছড়িয়ে পড়ছে, তাতে কি বাংলাদেশের গরিমা রক্ষিত হচ্ছে? কেনই বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে আসছে? আন্দোলনের অভিমুখটা কেন ওই দিকে প্রসারিত হলো? তারা কি বাংলাদেশের নাগরিক নয়? আমরা ভারতবাসী হিসাবে এবং একজন হিন্দু হিসাবে হয়তো তাদের প্রতি সহমর্মিতা এবং সহানুভূতি থাকতে পারে, কিন্তু এই অভিমুখটা তো কোনোভাবে যাওয়াটা সঠিক বলে মনে হয় না। এভাবে একটা সম্প্রদায়ের প্রতি ভেদভাব বা বিদ্বেষ, হিংসা, তাদের সম্পত্তিতে অগ্নিসংযোগ, তাদের ওপরে যে অত্যাচার, যে নিপীড়ন তৈরি হয়েছে, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। এবারে যে নতুন সরকার শপথ নিয়েছে বা সেনাবাহিনীকে অবশ্যই সেই দায়িত্বটা নিতে হবে, যাতে
আর কোনোভাবে সরকারি সম্পত্তি যেভাবে নষ্ট হয়েছে, এটা তো আপনাদেরই সম্পত্তি, এটা তো গোটা বাংলাদেশেরই সম্পত্তি। সেই সরকারি সম্পত্তিকে অগ্নিসংযোগ করে আপনারা যে নষ্ট করে দিয়েছেন, তা তো রাষ্ট্রকে পুনরায় আবার তৈরি করতে হবে, অনেক অর্থ ব্যয় হবে দেশের। এটা তো কোথাও না ঠিক হলো না। এখানে অনেক সমস্যা রয়েছে। যে যে পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের কারণে শুধু ছাত্র আন্দোলনের মাধ্যমেই সেটা প্রকাশিত হয়েছে এবং তার অভিমুখটা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে একটা সম্প্রদায়ের উপরে যাওয়াটা কোথাও আন্দোলনের গরিমাকে নষ্ট করছে বলেই আমার মনে হয়। আশা রাখবো আগামী দিনে নতুন এক বাংলাদেশ গঠিত হবে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসবে এবং সে সরকার আপামর প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সেই সরকার কিন্তু চলবে এবং স্থিতিশীলতা, দেশের উন্নতি সব জায়গায় কিন্তু বাংলাদেশ অগ্রগণ্য ভূমিকা নেবে বলেই আমার মনে হয়। কিন্তু আপনাদের যে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী, তারা যেভাবে আন্দোলনটাকে পরিচালিত করেছে এবং আন্দোলনটার পরে যেভাবে তারা রুদ্র মূর্তি বা রুদ্র পদক্ষেপ নিয়ে যেভাবে একটা সম্প্রদায়ের প্রতি কঠোর মনোভাব নিয়ে তাদের সঙ্গে বৈরিতার সম্পন্ন মনোভাব তৈরি করেছে এবং এক পৈশাচিক অত্যাচার নামিয়ে এনেছে, সেই অত্যাচার কিন্তু সঠিক বলে মনে হয় না। এর পেছনে স্বার্থান্বেষী গোষ্ঠীর ভূমিকা আছে বলেই মনে হয়। ছাত্ররা যে বক্তব্য রাখছে যে আন্দোলনের অভিমুখটা যেভাবে পরিবর্তিত হবে, আমরা কখনই সেটা বুঝতে পারিনি। তাই আপামর ভারতবাসী হিসাবে ওখানে হিন্দু সম্প্রদায়েরও মানুষ বসবাস করে, তাই তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু তারা তো বাংলাদেশের নাগরিক, তারা আজকে দল বেঁধে কেন ভারতে পাড়ি দেওয়ার জন্য উগ্র অবস্থান নিচ্ছে এবং সীমান্তে জড়ো হয়ে দাঁড়িয়ে পড়েছে যাতে তারা কোনোভাবে ভারতে প্রবেশ করতে পারে। তারা কখন এখানে আসার চেষ্টা করছে? যখন বাংলাদেশে তারা নিরাপদ বা মনে করছে না, তখন তারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে পাড়ি দেওয়ার চেষ্টা করছে। অবশ্যই নতুন সরকার সেই ভূমিকা নেবে, শান্তি শৃঙ্খলা, সমাজে স্থিতিশীলতা এবং মানুষে মানুষে যে ভেদাভেদ সব কিছুকে দূর করে এক ভালো অবস্থান নেবে। তাতে সংখ্যালঘুদের মনে আস্থা অর্জন হবে এবং তারা যে মনে প্রাণে বাঙালি এবং বাংলাদেশি নাগরিক, এটা তাদের মনে প্রতিভাত হবে এবং তবে কিন্তু একটা জাতি উন্নতির শিখরে পৌঁছাবে। কাউকে বিদ্বেষ মনোভাব করে কখনোই করা সম্ভব নয়। আমাদের এখানে ভারতবর্ষে বেশিরভাগ মানুষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ, কিন্তু এখানে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করে, তারা কি ভারতবাসী নয়? ভারতের উন্নতি তাদের কি কোনো ভূমিকা নেই? তারাও তো নাগরিক, তারাও তো ভোট দেয়, তারাও তো দেশের কল্যাণে হাসে, আনন্দিত হয়। দেশ যখন ট্রাবল করে তারাও দুঃখিত হয়। এটাই তো জিনিস। আশা করব মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেনাবাহিনীর সদর্থক ভূমিকার মাধ্যমে বাংলাদেশে এক নতুন বাংলাদেশ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গঠিত হবে, এই আশা রাখছি।